চলো। দেখেছিস এই আপদটার কাহিনী দেখছিস? হ্যাঁ ওঠ ওঠ। বাবা আমি তোমার হাতে ধরতেছি বাবা, প্লিজ তুমি এই কাজটা করো না বাবা। আমি আমার মাই চাই অন্য কাউকে দেখতে পারবো না, আমি সহ্য করতে পারবো না বাবা। তারপরেও যদি তুমি এই কাজটা করো তাহলে তোমাকে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। আমি তোকে হাত ছাড়তে বলেছি, হাত ছাড়। দরকার পড়লে তো লাশের উপর দিয়ে গিয়ে আমার ছেলেকে আবার বিয়ে করে আনবো। এই তুই কি চেয়েছিস? হ্যাঁ, আমার ছেলেটা তোর ওই মরা মায়ের জন্য সারা জীবন একা থাকবে? আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে? আরে তোর মা বেঁচে থাকতে তো আমার ছেলেটাকে এক বিন্দু পরিমাণ শান্তি দেয়নি, তুইও দিবি না? শোন বাবা, তুই ওর কোনো কথায় কান দিবি না। আমার তো তোকে বিয়ে করাতেই হবে। তুই যদি বিয়ে না করিস তাহলে আমার এই বংশ প্রদীপ জ্বলবে কোত্থেকে? আমি প্রদীপ পাবো কোত্থেকে? আমার এই বংশ রক্ষা হবে কি করে? তোর এই ফকিন্নি মা তো দিয়ে গেছে একটা আপদ, একটা বংশের প্রদীপ তো দিয়ে যায়নি। সেই জন্য আমাকে সারা জীবন কি দুঃখে কাটাতে হবে? কখনো না। শোন বাবা, আমি চাই তুই আবার নতুন করে বিয়ে কর, বিয়ে করে আমার বংশের জন্য প্রদীপ নিয়ে আয়। দাদি তুমি এসব কি বলতেছো? তুমি আমাকে আপদ বললা, তুমি আমাকে এত বড় একটা কথা বলতে পারলা? বাবা দাদি তোমার সামনে আমাকে এত বড় একটা কথা বললো আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছো, তুমি কিচ্ছু বলতেছো না। এই তুই কি বললি? আমি তোর কথা শুনে আমার মায়ের সাথে খারাপ আচরণ করবো? আমি আবার মাকে করে কিছু বলবো? তুই ভাবলি কি করে? ওই তুই ভাবলি কি করে? আমার মতো একেবারে সত্যি কথা বলেছে। তুই একটা আপদ মানে আপদ। আরে বাবা, আমি এত টাকার একটা বিজনেস করি, আমার বিজনেসটা দেখাশোনার জন্য একটা লোক দরকার, মানে আমাদের একটা বংশের প্রদীপ দরকার। তুই তো মেয়ে মানুষ, এই তুই কি ব্যবসা বাণিজ্য সামলাতে পারবি? তা তো পারবি না। তাহলে তুই যদি ব্যবসা বাণিজ্য সামলাতে নাই পারিস তাহলে তোকে দিয়ে আমার হবে এটাকে? তুই আমাকে বলতো। হ্যাঁ আমি বুঝতে পারছি তোর একটা আবেগ কাজ করছে, স্বাভাবিক ব্যাপার। আরে বাবা, আমার এইসব দেখাশোনার জন্য একটা ছেলে দরকার না? আমি কি করব? ছেলেটা কোথায় পাবো? আর সেজন্য তো আমার একটা বিয়ে করা দরকার নাকি? আমি বুঝতে পেরেছি তোর আবেগের জায়গাটা। তোর মা বেঁচে থাকলে তোকে নিয়ে আর তোর মাকে নিয়ে সারাটা জীবন আমি কাটিয়ে দিতাম, কিন্তু এখন আমি কি করব তুই আমাকে বল। আমার মায়ের শেষ ইচ্ছে আমার মা বংশের প্রদীপ দেখবে। আরে বাবা, প্রদীপটা কোথায় থেকে আসবে? আমি তো আমার মায়ের কথা ফেরাতে পারি না। যেভাবে হোক আমি যতদিন বেঁচে আছি আমার মা আমাকে যেটা হুকুম করবে সেটা আমি হাড়ে হাড়ে পালন করব, সেটা আমি করছি। আর মা, তুমি ঠিক কথা বলেছো। এই যে এই মেয়েটা আমাদের এই সংসারে একটা আপদ হয়ে গেছে। তুই একটা আপদ। এই শুনেছিস তো আমার ছেলে তোকে কি বলেছে? হ্যাঁ, সরে যা। তোর মতো আপদের মুখ দেখে গেলে না আমাদের শুভ কাজটা শুভ হবে না বাবা। ওকে তুই সরা, তা না হলে কিন্তু আমি ওকে মেরেই ফেলবো। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? এই সর এখান থেকে। মা জানো সেই বাবাকে আমাকে এত আদর করতো, আমাকে তার রাজকন্যা বলতো, আমাকে দেখলে নাকি তার সব ক্লান্তি মুছে যেত। সেই বাবা আজ আমাকে বলছে আমি নাকি আপদ, আমাকে দিয়ে নাকি কিচ্ছু হবে না, তার নাকি একটা ছেলে লাগবে, সে দ্বিতীয় বিয়ে করবে। মা আমি যে তোমার জায়গায় কাউকে দিতে পারবো না মা, আমি যেসব সহ্য করতে পারতেছি না, আমাকে তোমার সাথে নিয়ে যাও মা। আরে হ্যাঁ, আমরা চলে আসছি, এই তো সিঁড়িতে, তোরা গেটের সামনেই থাক। বন্ধু, তুই তো বিয়ে করতে যাচ্ছিস ভালো কথা, কিন্তু তুই যে তোর মা মরা এতিম মেয়েটাকে রেখে আসলি, আর তাছাড়া তার সাথে সবসময় যেরকম ব্যবহার করিস সেটাও তো কম বেশি জানি। এটা কিন্তু তুই একদমই ঠিক করিসনি। মেয়েটা মনে অনেক কষ্ট পেয়েছে। আসলে সত্যি কথা বলতে কি, পৃথিবীর কোনো সন্তানই চায় না তার বাবা তার মায়ের ভাগটা অন্য কাউকে দিক, কারণ এর থেকে বেশি কষ্ট আর কিছু হতে পারে না। সেরকমটা হয়তো তোর মেয়েও চায় না। আচ্ছা কালু,
তোর স্বভাব চরিত্র কি বদলাবে না রে? তোর সমস্যাটা কি? হ্যাঁ, তুই নিজের খেয়ে অন্য মানুষকে নিয়ে পড়ে থাকিস। আরে ভাই, একটা শুভ কাজে যাচ্ছিলাম, লোকজন সবাই গেটের সামনে দাঁড়িয়ে আছে, এর মধ্যে তুই বাধা দিয়ে দিলি। এটা কেমন বিচার আমাকে বলবি? আমি তো জানতাম যে তুই কালু, এখন আমি বুঝতে পারছি তোর নাকটা তুই গলাস। এই কালু, এই তুই এত কথা বলিস কেন রে? আমার ছেলে তার মেয়ের সাথে কি ব্যবহার করবে না করবে সেই জ্ঞান কি তুই দিবি? দেখছিস না আমরা একটা শুভ কাজে যাচ্ছি, আমাদের দেরি না করালে কি তোর ভালো লাগছে না? শোন বাবা, তুই ওর কোনো কথায় কান দিস না। মেয়েদের বেশি লাই দিলে না মাথায় উঠে বসে। চল, তোর খালু ওয়েট করতেছে। আমিও যাই, চলেন। আয় চলো চলো চলো। আয় মা, সোনিয়া আয়। আয় এই দেখ, এই আপদের বাচ্চা আপদ, তুই এখানে কি করছ? ওঠ ওঠ বলছি, ওঠ। এই তোরে যে সকাল থেকে বললাম এই রুমের আশেপাশে আসবি না, তুই এখানে কি করছিস বল? তুই জানিস না এই রুমে আজ থেকে আমার নতুন বৌমা আর আমার খোকা থাকবে, তুই এই রুমে একদম আসবি না, যা বের হ। আমি এই রুম থেকে কোথাও যাব না। ছোটবেলা থেকে আমি এই রুমে থেকেছি। এই রুমে থাকলে আমি আমার মায়ের গন্ধ পাই, মনে হয় আমার মা আমার কাছে আছে। আমি এই রুম থেকে কোথাও যাব না। যদি যেতে হয় তাহলে ওনাকে যেতে বলো, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। তুই এটা কি বললি? তুই আমাকে এই রুমে থাকতে দিবি না? না, তোর এত বড় সাহস! কারণ এটা তোর মায়ের ঘর। মা, তোমার সামনে তোমার নাতিন আমাকে কি বলছে, এই রুমে নাকি আমাকে থাকতে দেবে না, এটা নাকি তার মায়ের রুম। আর তুমি এই অপমান সহ্য করার জন্য আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছো। বাহা, মাথাটা একটু ঠান্ডা করো, মা কথা বলছে তো, আমি 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 দেখছি। মা সোনিয়া, তুই চুপ কর তো, তোর অপমানের জবাব আমি দেখ কিভাবে দিচ্ছি। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বোনের মেয়েকে এই ঘর থেকে বের করে দিবি? এখন দেখবো আজকের পর থেকে তুই এই ঘরে কিভাবে থাকিস। এই ঘরের আশেপাশে যদি তোরে আর দেখছি না, তোর যে আমি কি অবস্থা করব তুই কল্পনাও করতে পারবি না। আসছে ওনার মায়ের স্মৃতি এই রুমের মধ্যে না, আজকের পর থেকে যদি এই রুমের মধ্যে তোর মায়ের কোনো স্মৃতি আমি রাখছি না, তাহলে আমার নাম, যা বেরো, যা মা যা, তোরা বাসর কর, আমি আসি। এই তুই স্কুল ড্রেস পরে কোথায় যাচ্ছিস? স্কুল ড্রেস পরে কোথায় যাচ্ছি মানে? মানুষ সকালবেলা স্কুল ড্রেস পরে যেখানে যায় আমিও সেখানে যাচ্ছি। এই এত পাকা পাকা কথা বলিস কেন? বোমা যেটা জিজ্ঞেস করছে সেটার উত্তর দিলেই তো পারিস। ও স্কুল ড্রেস পরে আর কোথায় যাবে? স্কুলে যাচ্ছে। আরেকটা কথা, সকাল 8টার মধ্যে তুমি আমার মেয়ের জন্য নাস্তা রেডি রাখবে। ও ঠিক মতো খাওয়া দাওয়া না করলে না অসুস্থ হয়ে পড়ে, বুঝতে পেরেছো? তুমি কি পাগল হয়ে গিয়েছো? তোমার মাথা কি পুরোটা নষ্ট হয়ে গেছে? কি বলছো তুমি এসব? তুমি তোমার মেয়েকে স্কুল ড্রেস পরিয়ে স্কুলে পাঠাচ্ছ পড়াশোনা করার জন্য, কেন? ও তো মেয়ে মানুষ, ও পড়াশোনা করে কি করবে? ও কি তোমার কোনো কাজে আসবে? আসবে না তো। তার থেকে ভালো একটা কাজ করো, তাকে বাসার সমস্ত কাজ করাও, এটাই ভালো হবে। স্কুলে পড়াশোনা করে শুধু শুধু টাকাগুলো নষ্ট হবে। তাছাড়া মেয়ে মানুষ হয়ে জন্মেছে, 2 দিন পর স্বামীর বাড়িতে যাবে, কাজকর্ম শিখতে হবে না? সেখানে যে যদি কোনো রকম কাজই করতে না পারি, তাহলে তোমার মেয়েকে রাখবে? ঘাট ধাক্কা দিয়ে এখানে দিয়ে যাবে। শোনো, আমি যা বলি তাই শোনো, বাড়ির সমস্ত কাজ তোমার মেয়ে করবে, পড়াশোনা আজকে থেকে বন্ধ। আরে বৌমা তো একদম ঠিক কথা বলেছে, এই কথাটা তো আমার মাথায় আসেনি। মেয়ে মানুষ এত লেখাপড়া করে কি হবে? সেই তো পরের ঘরে গিয়ে মাছ কাটবে, মাংস কাটবে, হাঁড়ি পাতিল ধুবে, রান্না করবে, এর চেয়ে বেশি কিছু তার করবে না। তুই এক কাজ কর, ওকে স্কুল থেকে নাম কাটিয়ে নিয়ে আয়, যেই টাকা পয়সাগুলো খরচ করে ওকে পড়াশোনা করাবি সেই টাকাগুলো ব্যাংকে রাখ, ভবিষ্যতে কাজে লাগবে। দাদি, তুমি এসব কি বলতেছো? তুমি জানো না ছোটবেলা থেকে আমার স্বপ্ন আমি ডাক্তার হব, গরিব মানুষের সেবা করব। তুমি এসব কি বলতেছো দাদি? মানলাম উনি আমার সৎ মা, উনি না হয় আমার ভালো চায় না, কিন্তু তুমি তো আমার নিজের দাদি। তুমি আমার দাদি হয়ে এসব কথা কেন বলতেছো? কেন বাবাকে এসব উল্টাপাল্টা বলে আমার পড়াশোনা বন্ধ করার চেষ্টা করতেছো? তুমি তো আমার নিজের দাদি। শুনেছি দাদিরা নাকি তার নাতিদের সবসময় আদর করে, তার সবসময় ভালো চায়। তুমি তো দেখি তার উল্টো। তুমি কি আমার নিজের দাদি নাকি সৎ দাদি? দেখেছিস বাবা,
তোর এই পাকনা মেয়ে আমাকে কি সব বলছে, আমি নাকি ওর আপন দাদি না সৎ দাদি। এটাই আমাকে শুনতে বাকি ছিল। এই এই মুখ সামলে কথা বল, আমি কিন্তু তোকে মারবো। কার সাথে কিভাবে কথা বলতে তা জানিস না? তোর মা তোকে সেই শিক্ষা দেয়নি, আর সেই শিক্ষা যদি দিত না তুই এইভাবে কথা বলতে পারতি না। আমার মা বলেছে পড়ালেখা বন্ধ মানে বন্ধ, আর কোনো কথা হবে না। আসুন, এখন থেকে এই বাড়ির সমস্ত কাজ তুই করবি। আর তোমাকে বলছি, এই বাড়ির সমস্ত কাজ ও করবে। কোনো কাজে যদি এদিক সেদিক হয়ে যায় না, তাহলে আমি কিন্তু তোমার সাথে এটা নিয়ে ঝগড়া করবো। তুমি চোখ কান খোলা রাখবে, কোনো কাজে যেন ফাঁকি না দেয়। তুমি কোনো চিন্তাই করো না, আমি তো আছি। কাজে ফাঁকিবাজি দিবে অত বড় সাহস না ওর হয়নি। আমি ধরিয়ে ধরিয়ে সব কাজ করাবো, কাজে ফাঁকি দিবে না। তুমি মন দিয়ে তোমার কাজ করো, বাড়ির সমস্ত বিষয় আমি দেখি নেব। আরে শান্তি হতো যে খাবারটা খাবো না, সে অবস্থানটাই নেই। এই এখনো বসে আছিস কেন? কথাগুলো কি কান দিয়ে ঢোকেনি? কি বলছি তোকে, বাড়ির সমস্ত কাজ তুই করবি। এক্ষুনি রান্নাঘরে যাবি, সমস্ত থালা বাসন সবকিছু তুই পরিষ্কার করবি, আর রান্নাটাও করে রাখবি। শোন, আজকের পর থেকে এই সংসারে থাকতে হলে না, এই সংসারের সমস্ত কাজ করে তারপর থাকতে হবে। সংসারের কাজ ছাড়া এই সংসারে তুই থাকতে পারবি না। যা। দেখেছো মা, তুমি গত 2 বছরে যেটা করতে পারোনি সেটা আমি 2 দিনে করিয়ে দেখিয়েছি। তোমার ছেলে নাকি মেয়েকে ছাড়া একটা দিনও থাকতে পারে না, সারা জীবন একা কাটিয়ে দিবে। আর এখন দেখো, আজ 2 দিন হয়ে গেল তোমার ছেলের কাছ থেকে তার মেয়েকে আমি আলাদা করে রেখেছি। তোমার তো রাতে ঘুমই হতো না বংশধরের জন্য, তোমার রাতের ঘুম তো হারাম হয়ে গিয়েছিল। আজকে দেখো 2 দিন তো হলো আলাদা করে রেখেছি। যত দিন যাবে তত তোমার ছেলে তোমার এই নাতিনের কথা ভুলেই যাবে। আরে আমিও তো চেয়েছি এটাই যাতে হয়। ওই আপদটা যখন থেকে জন্ম হয়েছে না, তখন থেকে ও আমার চোখের বিষ। ওকে আমার 2 চোখে দেখতে ইচ্ছে করে না। আমার খুব আশা ছিল আমার ছেলের প্রথম সন্তান ছেলে হবে, যে আমার বংশ রক্ষা করবে। আর ওই কালনাগিনী একটা আপদ জন্ম দিছে, যাকে আমার 2 চোখে দেখতে ইচ্ছা করে না। আর ওই কালনাগিনীর কথা ছাড়া আমার ছেলে কারো কথাই শোনে না। তাই আমি মনে মনে চাইছি যে ওই কালনাগিনীর যেন কিছু একটা হয়ে যায়, আমার ছেলেকে আমি আবার বিয়ে করাবো। তাছাড়া তুইও তো সবসময় বলবি আমি যেন তোকে আমার সংসারে বউ করে আনি। তাই তো ওই কালনাগিনীকে। আরে বাপ, কি করছো তুমি এসব? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা কি পুরোটা নষ্ট হয়ে গেছে? আমরা 2 জন মিলে যে কাহিনীটা করেছি, এটা যদি মানুষ জানতে পারে আমাদের কি অবস্থা হবে বুঝতে পারছো? আমরা তো বিপদে পড়বো। তুমি নিজে তো বিপদে পড়বে, আমাকেও ফেলার চেষ্টা করছো। আরে না, এমন কিছু হবে না। আসলে এতদিন পরে একটা খুশির সংবাদ তো, মানে আনন্দে মুখ ফসকে বলে ফেলেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন যাও তো, যে দেখো ওকে যে কাজগুলো দিয়েছি সেগুলো ঠিকঠাক ভাবে করছে কিনা। ঠিকই বলেছিস, আমি গিয়ে দেখি। যদি উল্টাপাল্টা কিছু করে না, প্রয়োজনে ঘেটি ধুইরে ঘর থেকে বের করে দিব। এই আপদের বাচ্চা, এই তোর সাহস কত বড়! তুই এখানে শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস? আমার নতুন বৌমা তোকে কি বলেছে ভুলে গিয়েছিস? আমার বৌমা যদি জানতে পারে না, তোর যে কি দশা করবে তুই চিন্তাও করতে পারছিস না। আসলে দাদি, আজকে অনেক কাজ করছি তো, তাই শরীরটা অনেক দুর্বল লাগতেছে। কখন যে শুয়ে পড়েছি নিজেও টের পাইনি। তুমি তো জানো মা বেঁচে থাকতে তো আমাকে কোনো কাজ করতে দেয়নি। সে তোর মা ছিল, তাই তোকে দিয়ে কোনো কাজ করাইনি, তোকে বসিয়ে বসিয়ে খাইয়েছি। কিন্তু আমি তো তোর মা না, আমি তোর সৎ মা। আমি তো তোর মায়ের মতো তোকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। এই সংসারে থাকতে হলে না কাজ করেই থাকতে হবে। যদি কাজ না করিস তাহলে এই সংসারে থাকতে পারবি না। আর এই যে তোর এত রং ঢং, এই সব কিছু বন্ধ করে না মন দিয়ে কাজ কর, নাহলে শত কান্না করার পরও কিন্তু রাতের খাবার পাবি না। এখান থেকে যা। দেখেছো মা, কুকুরকে ঠিক মতো মুকুট না দিলে না কুকুর কথা শোনে না। কিভাবে মুকুটটা দিলাম, এখন থেকে সমস্ত কাজ করবে। এই না হলে কি আমার বৌমা?
রে, তুই আমার উপরে রাগ অভিমান করে আছিস, আমি সেটা খুব ভালো করে জানি। আর থাকবি না কেন? আমি যে তোর সাথে খারাপ আচরণ করেছি, শুধু খারাপ আচরণ না, আমি তোর গায়ে পর্যন্ত হাত তুলেছি। আমি কি করব বল? আমি চাইলেও তো অনেক কিছু করতে পারি না। এই যে তুই, দিন শেষে আমি একটা জিনিসে চাই, তুই ভালো থাক, তোর ভালো থাকে আমার ভালো থাকা। কিন্তু তুই মাঝে মাঝে সবার সাথে এমন আচরণ করিস, আমি চাইলেও নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। ঠিক তখনই আমি তোর গায়ে হাত তুলি, তোর সাথে খারাপ ব্যবহার করি। আমি চাই না মা, আমি শুধু একটা জিনিসে চাই, তুই ভালো থাক। তোকে ভালো করার জন্য যদি আমাকে আরো খারাপ হতে হয়, আমি সেটা হব। তারপরও চাই আমার মেয়েটা ভালো থাক। ঘুমা মা। তাহলে তো ভালোই হচ্ছে না, কাজকাম ভালোই আগাচ্ছে। কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? আরে বাবা, রাত তো অনেক হয়েছে, ঘুমাতে যাবে না? কোনো সমস্যা? না না বাবা, তেমন কোনো সমস্যা নেই। আসলে আমার পায়ের ব্যথাটা একটু বেড়েছে তো, বৌমার কোনো পরিচিত ডাক্তার আছে কিনা সেটা নিয়েই আলাপ করছিলাম। তো তুই ঘুমাসনি কেন বাবা? মা, আমি গিয়েছিলাম আমার মেয়ের রুমে। মানে সকালবেলায় ওকে তো বকাঝকা করেছি, রাগারাগি করেছি, খারাপ আচরণ করেছি। কেমন জানি মানে অশান্তি কাজ করছে, শান্তি পাচ্ছিলাম না। আমার কাছে মনে হয়েছিল আমার মেয়েটাকে যদি দেখতে পাই, কথা বলতে পারি, হয়তো আমার ভালো লাগবে। তো গেলাম, গিয়ে দেখি আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা মা, তোমরা কি ওকে ঠিক মতো খাইয়েছো? তোর কি মনে হয় তোর ওই রাক্ষসী মেয়েটাকে না খেয়ে ঘুমিয়ে গেছে? আর তাছাড়া তুই মনে হয় ভুলে গেছিস যে ওর জন্য শুধু তোর একা মায়া লাগে না, আমারও মায়া লাগে। যত যাই কিছু বকি না কেন, ভেতরে তো মায়া লাগে। শত হলেও তো আমারই রক্ত। তাই বোমা রান্না হতে দেরি হয়, তোর মেয়ের খেতে দেরি হয় না, জানিস? সেটা তো আর আমি জানি না। আচ্ছা ঠিক আছে, তোমরা একে অন্যকে সময় দাও। আমার অনেক ঘুম পেয়েছে, আমার ঘুমানো দরকার। মাকে সময় দাও, ঠিক আছে? কি ব্যাপার বোমা, তুমি না কনফিডেন্টলি বললে বাবা আর মেয়ের মধ্যে ফাটল সৃষ্টি করেছে? কোথায়? সকালে মেয়েকে বকে গেছে দেখে এখন মেয়ের মুখখানা না দেখে তার চোখে ঘুম আসছে না। আরে বাবা, এইভাবে চলতে থাকলে তো আমার স্বপ্ন পূরণ হবে না। এটা যদি ছেলে হতো না, মেনে নিতাম। তুমি কোনো চিন্তা করো না, তোমার স্বপ্ন আমি পূরণ করব। ওদের বাপ মেয়ের মধ্যে কিভাবে ফাটল ধরাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি শুধু আমাকে একটু সময় দাও, কালকেই আমি একটা না একটা ব্যবস্থা করব। আপনার সাহস তো কম না, আপনি আমার মায়ের পছন্দের শাড়িটা পরছেন। এই শাড়িটা আমার মায়ের অনেক পছন্দের ছিল। আমার বাবা সবার প্রথম এই শাড়িটা আমার মাকে দিয়েছিল। এই শাড়িটা নষ্ট হওয়ার ভয়ে আমার মা নিজেই কখনো শাড়িটা পরেনি। আর আপনি কোন সাহসে এই শাড়িটা পরছেন? আপনাকে ভালোই ভালোই বলতেছি, শাড়িটা খুলে ফেলেন। আমি চাই না আমার মায়ের শাড়িটা নষ্ট হোক। আর তাছাড়া এমনিতেও আমি আপনার সাথে খারাপ ব্যবহার করতে চাচ্ছি না। খুলবো না। কি করবি তুই? আর তোকে কে বলেছে এই শাড়িটা তোর মায়ের? এই শাড়িটা আমার। শোন, যেদিন তোর বাবা আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছে না, সেই দিন থেকে তোর মায়ের সমস্ত জিনিস সবকিছু আমার, একমাত্র তুই ছাড়া। তুই তো বেশি কথা বলিস, তুই তো পাকনা। আমার পাকনা মেয়ে আবার পছন্দ না। আর শুধু এই শাড়িটা কেন, তোর মায়ের সমস্ত শাড়ি আমি পরবো। কি করবি তুই? আমি দেখতে চাই তুই কি করতে পারিস। আপনাকে ভালোই ভালোই বলতেছি, শাড়িটা খুলে ফেলেন, তা না হলে কিন্তু ভালো হবে না। কি করবি তুই? আমাকে মারবি? ওকে ফাইন, তাহলে আমাকে মার দেখি। মা, মা কোথায় তুমি? কি হয়েছে বৌমা? তুমি চিৎকার করছো কেন? আমি তো তোমার চিৎকার শুনে দৌড়ে এলাম। কি হয়েছে বলো? কি হয়েছে, এত চিল্লালে কেন করছো? কেন চিৎকার করছি সেটা আমাকে জিজ্ঞেস না করে তুমি তোমার দরজাল মেয়েকে জিজ্ঞেস করো। আমি আলমারি খুলে দেখলাম এই সুন্দর শাড়িটা, তাই ভাবলাম এই শাড়িটা আমি পরি। এই শাড়িটা পরে যখন আমি ড্রয়িং রুমে আসি, তোমার এই দরজাল মেয়ে আমাকে বলে এই শাড়িটা খুলে ফেলতে। এটা নাকি তার মায়ের শাড়ি। আমি তো জানতাম না এটা তোমার আগের বউয়ের শাড়ি, তাহলে তো আমি কখনোই পরতাম না। আমি যখন ওকে বলি যে আমি তো জানতাম না এটা তোমার মায়ের শাড়ি, জানলে কখনোই পরতাম না। তোমার এই দরজাল মেয়ে আমার সাথে খারাপ ব্যবহার করছে। তোমার এই দরজাল মেয়ে আমাকে বলেছে এই শাড়ি পরার সাহস আমি কোথায় পেয়েছি।
আর এই শাড়ি পরার অধিকার আমাকে কে দিয়েছে? আমি তখন অনুরোধ করে বললাম যে আমি তো জানতাম না এটা তোমার মায়ের শাড়ি, জানলে তো কখনোই পরতাম না। কিন্তু তারপরেও তোমার এই দরজাল মেয়ে এই ফুলের টপটা নিয়ে আমার মাথায় আঘাত করে আর বলে আমাকে নাকি মেরেই ফেলবে। তুমি দেখো তোমার এই দরজাল মেয়ে আমার দিকে কিভাবে তাকিয়ে আছে। বাবা বিশ্বাস করো, আমি কিচ্ছু করি নাই। আমি শুধু ওনাকে বলছি এটা আমার মায়ের সবচেয়ে পছন্দের শাড়ি, উনি কেন শাড়িটা পরছে। দেখেছো মা, তোমার নাতনি আমার মাথায় মেরে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করছে। আপনি তো মিথ্যাবাদী, আপনাকে মিথ্যাবাদী প্রমাণ করার কি বা আছে? আপনি তো নিজেই তোর এত বড় সাহস, নিজে বড় অন্যায় করে বড় বড় কথা বলছিস। এই তুই যে একটা বেয়াদব সেটা আমি জানতাম, কিন্তু এত বড় বেয়াদব আমি জানতাম না। এই শাড়িটা আমি আমার নিজের টাকায় কিনেছিলাম। তোর মা যখন বেঁচে ছিল সে পড়েছে, তোর মা তো মারা গেছে। কোথাও কি লেখা আছে ওই শাড়িটাকেও পরতে পারবে না? তুই তোর নতুন ভাইয়ের সাথে এমন আচরণ করলি। আরে আমি তো ভেবেছিলাম তুই একটা বেয়াদব মেয়ে, তোকে বুঝে শুনে মানুষ করা যাবে, কিন্তু এত বেশি বেয়াদব আমি চিন্তাও করতে পারিনি। সরি, এই শাড়ির জন্য তুই তোর মায়ের সাথে খারাপ আচরণ করলি। এখন তো আমার ইচ্ছা করছে তোকে যদি গলা টিপে মারতে পারতাম না, আমার কাছে মনে হতো সব থেকে ভালো কাজ করতাম। বাবা, বাবা বিশ্বাস করে আমি কিচ্ছু করি নাই। আমি ওনার মাথায় মারি নাই বাবা, উনি নিজেই নিজের মাথায় মারছে, এখন আমাকে দোষারোপ করতেছে। দেখেছো তোমার মেয়ে নিজে আমার মাথাটা ফাটিয়ে এখন আমার উপর ব্লেম দিচ্ছে। কত বড় মিথ্যু! এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? আল্লাহ আপনার মৃত্যু দেয়নি, কারণ আমি সত্য কথা বলছি। সত্য কথা তুই বলছিস তাই না? তোর সত্য কথা আজকে আমি বের করবো। অনেক সহ্য করেছি আমি, আর না, আজকে তো আমি ফেলবো। অনেক অনেক জ্বালিয়েছিস। দ্বিতীয়বার যদি আর সেম ভুলটা করিস না, সত্যি তোকে আমি মেরে ফেলবো বলে দিলাম। কি বাবা থেমে গেলি কেন? ইচ্ছে মতো পিটা, না পিটালে না ওর মিথ্যা বলাটা ও ছাড়বে না, মিথ্যা বলতেই থাকবে। ভালো করে মার। হ্যাঁ মা, ওকে আজকে আমি মেরেই ফেলবো। আজকে আমি ছেড়ে দিলাম, দ্বিতীয়বার এমনটা করলে সত্যি সত্যি মেরে ফেলবো। কি দেখলি আমার সাথে পাঙ্গা নেওয়ার মজা? ফার্স্ট টাইমে এই অবস্থা করেছি, নেক্সট টাইম যদি কখনো আমার সাথে এরকম করিস না, তোর এরকম অবস্থা করব তুই কল্পনাও করতে পারবি না। মা সোনিয়া, তোরে নাকি ওই আপদটা ব্যথা দিয়েছে? কোথায় দিয়েছে মা? কষ্ট হচ্ছে তোর? আহারে, কষ্ট তো হচ্ছে মা, কিন্তু সারা জীবন সুখে থাকার জন্য এইটুকু কষ্ট তো আমাকে সহ্য করেই নিতে হবে। আর ওই মেয়ের এত বড় সাহস আছে যে আমাকে মেরে আমার মাথা ফাটিয়ে দিবে। কালকে তোমাকে বলেছিলাম না যে এমন কিছু করতে হবে যাতে তোমার ছেলে ওই মেয়ের মুখও না দেখে। বলো তো কেমন খেলা খেললাম? তার মানে তুই নিজে নিজে নিজেকে আঘাত করে বাবার কাছ থেকে মেয়েকে দূরে সরিয়ে দিয়েছিস? আমার সোনিয়া মায়ের তো অনেক বুদ্ধি। ওই যে কথায় আছে না, সাপও মরল লাঠিও ভাঙলো না। কিন্তু সোনিয়া মা, তোদের তো বিয়ে হয়েছে অনেক দিন, আমি এখন পর্যন্ত আমার বংশধরের মুখটাই দেখতে পেলাম না। আমি তো আমার কথা রেখেছি, যে কোনো মূল্যে তোকে আমার বাড়ির বউ করে এনেছি। এখন তুই আমার কথাটা রাখ। মা চেষ্টা তো করছি, কিন্তু না হলে আমি কি করব? শোন মা সোনিয়া, আমি তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, আমি এত কিছু জানতে চাই না। 1 বছরের মধ্যে আমি আমার বংশধরের মুখ দেখতে চাই, এটা শেষবারের মতো বলে দিলাম। বাবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। এই, তোর সাথে আমার কিসের কথা? যা এখান থেকে, যা বলছি। দাঁড়িয়ে আছে। ডাক্তার আঙ্কেল, আপনি এতদিন পর বসেন। ওই হসপিটালে ডিউটিতে ছিলাম বুঝছো, একটা এমার্জেন্সি পেশেন্ট দেখতে এসেছিলাম পাশে, তো ভাবলাম অনেকদিন তোমাদেরকে দেখি না, একটু দেখে যাই। আঙ্কেল, কতদিন পর আপনার সাথে দেখা হলো? সেই কবে আমার সাথে আপনার দেখা হয়েছিল, এরপর আর কোনো যোগাযোগ নেই। কোথায় যে হারিয়ে গেলেন খুঁজেই পাই না আপনাকে। আচ্ছা ভালো কথা, আপনি তো আমাকে বলেছিলেন একটা রিপোর্ট আমাকে দেবেন, কই পরে তো আর আমাকে দিলেন না। আমি আর কি করব বলেন, এত পরিমাণে কাজকর্মের চাপ,
যোগাযোগ করতেও পারিনি আপনার সাথে। অন্য কোথাও যে যাবো, গিয়ে টেনে একটু কথা বলবো, সেটা আর করিনি। রিপোর্টটার কি অবস্থা? কি ব্যাপার, তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি কিছু জানোই না। আমি তো তোমার রিপোর্ট দিয়ে গেছি, তোমার সমস্যার কথাটাও আমি বলতে এসেছিলাম, কিন্তু তুমি ঢাকার বাইরে ছিলে কয়েকদিনের জন্য। আমি তখনই বলে গেছি যে আমি বিদেশে যাব। তা বৌমা তোমাকে বলেনি? আমার মনে হয় তুমি কষ্ট পাবে জন্য বৌমা তোমাকে বলেনি। তা বৌমা কোথায়, ওকে ডাকো। আঙ্কেল, আপনাকে কিভাবে যে বলবো, আমার স্ত্রী সড়ক দুর্ঘটনায় মারা যায়, এই ব্যাপারটা আপনাকে বলা হয়নি, কারণ আপনার সাথে তো আমার যোগাযোগ হয়নি সেই কারণে। না সাগর, আসলে একটা জলজন্ত মানুষের মৃত্যু এইভাবে আসলে আমি মেনে নিতে পারছি না। একটা মানুষ এভাবে কিভাবে, আসলে ব্যাপারটা বিশ্বাসই করতে পারছি না যে কিভাবে সম্ভব। আপনার বিশ্বাস আর অবিশ্বাসে তো কেউ বেঁচে থাকবে না। তাছাড়া যার যতদিন হায়াত সে তো ততদিনই বাঁচবে। সাগর, এই মেয়েটিকে তো চিনলাম না। আঙ্কেল, ওর নাম সোনিয়া, আমি ওকে বিয়ে করেছি। আসলে হয়েছে কি, আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে আমি একেবারে নিঃস্ব হয়ে গেছিলাম। আমি কি করব, হায় হতাশ খাচ্ছিলাম। আমার প্রতিটা মুহূর্তে হতাশা, দুশ্চিন্তা আমাকে গ্রাস করছিল। ঠিক তখনই এই সোনিয়া আমাকে সাহায্য পেয়েছে। কি করবো বলুন, আমার তো একটা মাত্র মেয়ে, বড় একটা ব্যবসা বাণিজ্য করি, আমার একটা ছেলে সন্তান দরকার। আর মাও আমাকে জোর করলো যে বাবা, আমার তো শেষ ইচ্ছে, এই বংশের একটা প্রদীপ দরকার। তাই তো আমি কোনো উপায় না পেয়ে সোনিয়াকে বিয়ে করেছি। মানে এক কথা, আমার দ্বিতীয়বার বিয়ে হয়েছে। কিন্তু তোমাকে দিয়ে তো সেটা সম্ভব নয়। আমাকে দিয়ে কোনোভাবে সম্ভব না? মানে সম্ভব নয় কারণ তুমি আর কখনো বাবা হতে পারবে না। মানে হ্যাঁ, এটা তো তোমার রিপোর্টে এসেছিল, আমি তো সেটা বলতে এসেছিলাম। তোমার বউকে সেটা আমি বলতে এসেছিলাম সেদিন। আরে ডাক্তার আঙ্কেল, আপনি? হ্যাঁ বৌমা, সাগর কোথায়? ওর সাথে একটু জরুরি দরকার ছিল, ওকে একটু ডেকে দাও। আসলে আঙ্কেল, ও তো দুদিনের জন্য জরুরি একটা কাজে ঢাকার বাইরে গেছে, আসতে দুদিন দেরি হবে। কেন, কোনো প্রবলেম? না, প্রবলেম না, মানে ঘটনা হয়েছে কি, ওর কিছু শারীরিক টেস্টের রিপোর্ট আমার কাছে আছে, আর ওর সাথে আমার কিছু কথাও ছিল। আর আমি আবার একটা ট্রেনিংয়ের জন্য দেশের বাইরে যাচ্ছি বেশ কয়েক বছরের জন্য। তাই ভাবছিলাম যে ওর সাথে কথা বলে ওর রিপোর্টগুলো ওকে দিয়ে দিতাম, কিন্তু ও তো আবার 2 দিনের আগে বাড়িতেও ফিরবে না। ওর সাথে খুব জরুরি দরকার ছিল। আসলে আঙ্কেল, আপনি মনে কিছু না করলেও রিপোর্টগুলো আমার কাছে দিয়ে যেতে পারেন। ও আসলে ওকে আমি বুঝিয়ে বলবো, যেহেতু আপনার হাতে সময় নেই, তাহলে কি করার। না মানে ঘটনা হলো যে কথাগুলো খুবই ব্যক্তিগত, আর তোমরা যে কিভাবে নাও এই জন্যই আর কি বলতে চাচ্ছিলাম না। আরে আঙ্কেল, এত না ভেবে বলেন তো। হয়েছে কি, ওই কদিন আগে সাগর আমার চেম্বারে এসেছিল ওর ফিজিক্যালি একটু সমস্যা নিয়ে। তা আমি কটা টেস্ট করিয়েছি, পরে ওয়ার টেস্টের রিপোর্টগুলো আনতে যায়নি। তো রিপোর্টে এসেছে সাগর আর কখনো বাবা হতে পারবে না। সারাটা জীবন ওকে ওই মামুনিকে নিয়েই থাকতে হবে। কিন্তু ওর একটা স্বপ্ন ছিল যে ওর একটা বংশ প্রদীপ হবে, একটা ছেলে হবে যে ওর ব্যবসাটা দেখবে। তাই ভাবছিলাম মানে আসলে এই ব্যাপারটা তোমরা কিভাবে নেবে। তোমারও তো একটা শখ আহ্লাদ আছে, আবার এমন একটা ব্যাপার যে মেনে না নিয়েও কিছু করার নেই। আসলে প্রতিটা মেয়ে মানুষেরই তো একটা স্বপ্ন থাকে যে তার একাধিক সন্তান থাকবে, একটা ছেলে থাকবে, একটা মেয়ে থাকবে, কিন্তু তোমাদের তো সেই স্বপ্ন আর পূরণ হবে না। তাই ভাবছিলাম যে এই বিষয়টা নিয়ে তোমাদের মধ্যে কোনো ঝামেলা বা সমস্যা হয় কিনা, তাই নিয়ে একটু টেনশন করছিলাম। আঙ্কেল, এই সামান্য বিষয় নিয়ে আপনি এত টেনশন করছেন? এখন তো আমাদের একটা সন্তান আছে। এই সন্তান যদি নাও থাকতো, তাহলে সাগরের সাথে আমি এই বিষয় নিয়ে কখনোই ঝামেলা করতাম না, কারণ ভাগ্যে যা লেখা থাকে তাই হয়। এ বিষয় নিয়ে সাগরকে আপনার কিছু বলার দরকার নেই। বেচারা আপনার কাছে ছোট হয়ে যাবে, তার থেকে সব রিপোর্টগুলো আমার কাছে দিয়ে যান। আমি সময় বুঝে ওকে সব বুঝিয়ে বলবো, যাতে ও কষ্ট না পায়। তুমি আমার বুকের উপর থেকে একটা বিশাল বড় বোঝা কমাই দিলা, বুঝছো? আসলে আমি তোমাদের আত্মীয় না হলেও এই পরিবারটা নিয়ে খুব ভাবি, তোমাদেরকে নিজের মনে করি। এই নাও, রাখো। তার মানে এর কোনো কিছুই বৌমা তোমাকে বলেনি? ও, বুঝতে পেরেছি। মানে বৌমা চায়নি যে তোমার এই কথাটা জানাজানি করে সে তোমার কাছে ছোট হয়ে যাক। আসলে এই পুরো কষ্টটা সে নিজের মধ্যে রেখে দিয়েছিল। তার মানে যে মেয়েটা আমার ছেলের মান সম্মানের কথা ভেবে, আমার পরিবারের কথা ভেবে এত বড় একটা স্যাক্রিফাইস করলো, তাকে কিনা আমি কালনাগিনীর কথা শুনে মেরে ফেললাম।
মেরে ফেলেছো মানে? তুমি এসব কি বলছো? হ্যাঁ বাবা, আমি যা বলছি একদম ঠিক বলছি। এই কাল নাগিনে একদিন আমাকে ফোন করে বলল, হ্যালো। হ্যাঁ খালা, আমি গোপন সূত্রে খবর পেয়েছি তোমার বৌমা নাকি কোনদিন মা হতে পারবে না। আচ্ছা খালা, এই বৌমা যদি তুমি ঘরের মধ্যে রাখো, কোনদিন তোমার বংশের উত্তরাধিকারীর মুখ দেখাইতে পারবে? আচ্ছা খালা, একটা কাজ করলে হয় না? ওকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দাও না, আমাকে তোমার ঘরের বৌমা করো। আমি তোমাকে বছর যেতে না যেতে বংশের উত্তরাধিকারীর মুখ দেখাবো। শোন, এই বিষয়টা না আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করতেছি। ওরে যখনই আমি বাচ্চা নিতে বলি, বৌমা তখনই মুখটা বন্ধ করে রাখে। যদি কোনো সমস্যা না থাকতো তাহলে তো মুখটা বন্ধ করে রাখতে পারতো না, তাই না? কিন্তু এই বিষয়টা যে আমি আমার ছেলেকে বুঝাবো, কিভাবে বুঝাবো বল? বুঝাতেই পারি না, সে তো বউ পাগল। আমি যতটুকু সাগর ভাইকে চিনেছি, এইভাবে না কোনো কাজ হবে না, তোমার অন্যভাবে কাজ করতে হবে। তুমি ওই বৌমাকে এই দুনিয়া থেকে তাড়িয়ে দাও। কি বলিস তুই? হ্যাঁ, আমি যেটা বলেছি একদম ঠিক বলেছি। এটা ছাড়া তো আর কোনো কাজই নাই। আর কোনো উপায় আছে তোমার কাছে? এই খবরটা যদি কেউ জানতে পারে আমার অবস্থানটা কি হবে তুই একবার ভাবছিস? আরে এটা কেউ জানবে কিভাবে? শোনো, আমি তোমাকে যেভাবে বলছি তুমি সেভাবে কাজ করো, তাহলেই তো হয়ে গেল। বাহ, এইটা তো আমি ভাইবাই দেখিনি। তাহলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তাহলে তুমি বসে আছো কেন? আজকেই তুমি তোমার কাজটা সেরে ফেলো। বৌমা, জি মা, কি করতেছো? এ তো অনলাইনে ড্রেস দেখতেছিলাম মা। ফোনটা রাখো, নাও দুধটা খাও তো। মা, হঠাৎ করে আমার জন্য দুধ? হঠাৎ করে কেন? আমি কি তোমার জন্য কিছু আনতে পারি না? শাশুড়ি বলে কি তোমার প্রতি আমার কোনো মায়া দয়া নাই? কদিন ধরে আমি খুব খেয়াল করছি, তুমি ঠিকমতো চলাফেরা করতে পারছো না, তোমার শরীরটা খুব খারাপ যাচ্ছে। তাই খোকাকে বলে বাজার থেকে বেশি করে দুধ আনেছি, যেন তুমি খায়া শরীরে একটু শক্তি পাও। এটা কি আমার দোষ বলো বৌমা? না মা, আপনার দোষ হবে কেন? আসলে আপনি কখনো নিজের হাতে আমার জন্য কিছু আনেননি তো, আজ হঠাৎ দুধ দেখে অবাক হলাম। থাক, তোমার যদি সন্দেহ থাকে তাহলে দুধটা তোমার খাওয়ার দরকার নেই। আমি চাই না কেউ সন্দেহ নিয়ে আমার হাতের কিছু খাক, আমি বরং খেয়ে ফেলি। মা কি কখনো সন্তানে খারাপ চাইতে পারে? আর এখানে সন্দেহর কি আছে? দেন তো, আমি খেয়ে নিচ্ছি। আরে বাহ, এত তাড়াতাড়ি কাজটা সাকসেস হবে আমি তো ভাবতেই পারিনি। কিন্তু দুধের সাথে মৌয়ের মারা যাওয়ার সম্পর্ক কি? বাবারে, দুধের সাথে বৌমার মারা যাওয়ার সম্পর্ক আমি জানি। আমি দুধের মধ্যে এমন একটা মেডিসিন দিয়েছিলাম যেটা শরীরে আস্তে আস্তে কাজ করবে। 1 মাসের মধ্যে বৌমা অসুস্থ হয়ে মারা যাবে, তাহলে আমি আর দোষী হব না। কি করে মারা গেছে? সবাই ভাববে বৌমা অসুস্থ ছিল তাই মারা গিয়েছে। আমি আমার বংশের প্রদীপ, আমার বংশ মর্যাদা, এসবের দিকে আমি না নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। একবারও চিন্তা করে দেখিনি সমস্যাটা কোথায়। আর তার পিছনে এই যে এই কালনাগিনী আমাকে প্রতিনিয়ত এই সংসারে আসার জন্য আমাকে শুধু, বাবা আমাকে তুই মাফ করে দে, আমি নিজের হাতে বৌমাকে মেরে ফেলেছি। তার মানে আমার মা মারা যায়নি, তুমি তাকে খুন করেছো? ছি দাদি, ছি। এই কাজটা করতে তোমার একটুও বিবেকে বাঁধলো না? তুমি না আমার আপন দাদি, তুমি এই কাজটা কিভাবে করতে পারলে? আমার আর আমার মাকে যে তোমার এতই অপছন্দ ছিল, আমাদেরকে বললেই পারতা, আমরা চলে যেতাম। আমার মাকে মেরে আমাকে এতিম করাটাকে খুব বেশি দরকার ছিল।
আমাকে তুই মাফ করে দে বোন। আমি এই বংশ রক্ষার ভূত আমার মাথায় চেপেছিল, আর প্রতিনিয়ত বুদ্ধি দিয়ে গেছে এই কালনাগিনী। আমি আমি না বুঝতে পারি না এত বড় সর্বনাশ আমি করে ফেলবো। না, তুমি তো কোনো ভুল করনি। তুমি যদি কোনো ভুল করতে মা, বিশ্বাস করো যে আমি তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি তো খুন করেছো, আর একটা খুনিকে আমি কখনো ক্ষমা করতে পারি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করব, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি কি পারবে আরে মেয়েটার মাকে ফিরিয়ে দিতে, আমার আমার স্ত্রীকে ফিরিয়ে দিতে? পারবে? তুমি যদি পারো, আমি কথা দিচ্ছি, আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি জানি তুমি কখনো এই কাজটা করতে পারবে না, আর এই কাজটা করতে পারবে না বলে আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তুমি যে আমার মা, এখন আমার সেটা ভাবতে ঘৃণা লাগছে। বিশ্বাস করো মা, তুমি যদি আমার মা না হতে না, আমি তোমাকে পুলিশের কাছে ধরিয়ে দিতাম। কারণ তুমি যে কাজটা করেছো একেবারে অন্যায় কাজ করেছো, আর যারা এই সমস্ত কাজ করে না তাকে কখনো ক্ষমা করা উচিত না, কখনো উচিত না। আমি আমার এই মেয়েটার সাথে কত খারাপ আচরণ করেছি, শুধুমাত্র তোমাদেরকে ভালোবেসে। সেই তোমরা আমার স্ত্রীকে মেরে ফেললে। আমার মেয়েটা যদি এখানে থাকে না, আমার মনে হয় তোমরা দুজন আমার এই মেয়েটাকে মেরে ফেলবে। তাই তো এবার এখানে থাকবো না, আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব। আর তুই কালনাগিনী, তুই আমার সাথে যেটা করেছিস তোর তো কখনো ক্ষমা হবে না। আমি আমার জীবনে কখনো তোকে ক্ষমা করব না। মা, ও মা, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোর সাথে অনেক খারাপ আচরণ করেছি, আমি না তোর বাবা, আমি তোর কাছে ক্ষমা চেয়েছি। মা, আমরা এখানে থাকবো না মা, আমরা এই জানার গুলাকে ছেড়ে চলে যাবো, দূরে কোথাও চলে যাবো। চল মা।